সিরিজের শুরুতে আমরা মিন নামক ৫ বছরের একটি মেয়েকে দেখতে পাই, যে ঘুমানোর চেষ্টা করছিল। হঠাৎ করে তার রুমে কেউ থাকার অনুভূতি পায় এবং সে তৎক্ষণাৎ তার মা ভারীকে চিৎকার করে ডাকতে থাকে। কিন্তু যতক্ষণে ভারী রুমের বাইরে আসেন, ততক্ষণে মিনের রুমের দরজা অদ্ভুতভাবে বন্ধ হয়ে যায় এবং রুমের সবকিছু বাতাসে উঠতে শুরু করে, যার কারণে মিনি খুব ভয় পেয়ে যায়। আমাদের চ্যানেলটা একদম নতুন এবং 99% ভিউয়ার সাবস্ক্রাইব করেন না। সাবস্ক্রাইব করে আমাকে অনুপ্রেরণা জোগাতে সাহায্য করতে পারেন। সে কোনো রকমে বিছানা থেকে নিচে নামে, তবে হঠাৎ তার সামনে কিছু এসে পড়ে যা আমাদের দেখানো হয় না। তারপর মিনের চিৎকারের আওয়াজের সঙ্গে কিছুদিন আগের ঘটনায় সিন শিফট হয়, যেখানে আমরা বারিকে ব্যাংককে তার স্বামী ইউত চাইয়ের সঙ্গে দেখি, যিনি খুবই সহিংস এবং তাকে মারধর করতেন। এর ফলে বারি মিনকে নিয়ে ব্যাংকক থেকে টাকুয়াপো তার মায়ের বাড়ির দিকে রওনা দেয়, যে বাড়িটি তার পিতা ১৯৩২ সালে নির্মাণ করেছিলেন। ইউত চাই খুবই প্রভাবশালী একজন মানুষ, তাই বারি মিনকে গ্যাস স্টেশনে গাড়িতে লুকিয়ে থাকতে বলে, যাতে সিসিটিভি ক্যামেরায় তার কোনো ছবি না পড়ে এবং তাকে কেউ না দেখতে পায়। এরপর বারি খুব ভয়ে পাশের একটি দোকানে পণ্য কিনতে যায়, যেখানে সে সিসিটিভি থেকে নিজেকে বাঁচানোর চেষ্টা করছিল। এরপর রাস্তার মধ্যে ইউত চাই প্রায় বারিকে কল করার চেষ্টা করে, তবে ভয়ে বারি তার ফোন রাস্তার মধ্যে ফেলে দেয়। অবশেষে নিরবিচ্ছিন্নভাবে গন্তব্যে পৌঁছতে থাকে এবং সকালে রাবার গাছের জঙ্গলের মধ্য দিয়ে একটি সুন্দর বাড়ির সামনে আসে, যার নাম ছিল জোরুক আনন্দ হাউস। সেখানে পৌঁছানোর পর আমরা দেখতে পাই এটি অনেক পুরনো একটা বাড়ি এবং এখন সেখানে কেউ থাকে না। যখন বাড়ি ভিতরে ঢোকে, তখন আমরা সিলিং খালি দেখতে পাই। তার চাহনি দেখে আমরা বুঝতে পারি এখানে কোনো রহস্য আছে, যা আমরা পরে জানতে পারবো। বারি মিনকে তার ছোটবেলার থাকার রুমে নিয়ে যায়, যেখানে সে মিনকে রাখতে চেয়েছিল। তবে হঠাৎ করে বাড়ির দরজায় কেউ কড়া নাড়ে। তখন বারি মিনকে ভেতরে থাকার জন্য বলে, নিজে নিচে চলে যায়, কারণ সে চাইছিল না যে মিন কারো সামনে আসুক। আসলে বাড়ির কেয়ারটেকার নাটি এসেছিল এবং বাড়ি তার থেকে গ্রোসারি এবং একটা নতুন ফোন অর্ডার করেছিল। আমরা দেখতে পাই কেয়ারটেকারের একটি চোখ ছিল না এবং তার কথাবার্তা থেকে আমরা জানতে পারি এই এলাকায় খুব বেশি বৃষ্টি হয়, যার ফলে সেখানে বিদ্যুতের সমস্যা দেখা দেয়। তখন বাড়ির মনে পড়ে যে তার মা বাড়ির বাইরে একটি বড় জেনারেটর রেখেছিলেন, কিন্তু গত ৩০ বছর ধরে সেটি ব্যবহার করা হয়নি। তাই নাটো জানতো না যে এটি এখনো কাজ করবে কিনা। ঠিক তখনই নাটো উপরের দিকে তাকিয়ে কাউকে দেখতে পায় এবং মনে হয় যে যেন কেউ উপরে আছে। বাড়ি মনে করে যে মিন হয়তো সেখানে এসেছে, তবে যেহেতু সে চায় না যে মিনের কথা কেউ জানুক, সে দ্রুত নাটোর দৃষ্টি ভিন্ন দিকে নিয়ে যায়। এদিকে মিন উপরের কাপড়ের আলমারিতে একটা স্টোরি বুক খুঁজে পায়, যার নাম এলিস অ্যাডভেঞ্চার ইন ওয়ান্ডারল্যান্ড। অন্যদিকে নাটো তার বাড়ির দিকে চলে যায়, যা এই বাড়ি থেকে কিছুটা দূরে ছিল, কারণ এই বাড়ির আশেপাশে আর কেউই থাকে না। উপরে ফিরে গিয়ে প্রথমে বাড়ি মিনকে ডাইরেক্টলি শাসন করে যে যদি নাটো তাকে দেখে ফেলতো তাহলে সমস্যা হতে পারত। তবে মিনের কথায় জানা যায় সে উইন্ডোতে যায়নি। তারপর বাড়ি দ্রুত তার সঙ্গে আনা সব জিনিস অন্য রুমে রেখে দেয়। তখন আমরা তার ব্যাগে একটি গান দেখতে পাই, যা সে দ্রুত একটি ড্রয়ারে রাখে। ব্যাগে প্রচুর টাকা ছিল, যা সে তাড়াতাড়ি ব্যাগের সঙ্গে বিছানার নিচে রেখে দেয়। তারপর সে বাথরুমে গিয়ে তার মুখে থাকা কিছু দাগ চেক করে, যা তার স্বামীর নির্যাতনের চিহ্ন ছিল, এবং যে আয়না দেখেছিল এটি সম্ভবত ৩০ বছর ধরে পরিবর্তন করা হয়নি এবং আয়নার উপরে রক্তের দাগও ছিল। তবে এই রক্তের দাগ সেখানে কিভাবে এলো তা আমরা এখনো জানি না। রাতের বেলা বৃষ্টি পড়ছিল আর মিন ঘরে ঘুরতে গিয়ে এমন একটি রুমের কাছে এসে পৌঁছায় যেখানে বাইরে তালা ঝুলছিল। ঠিক তখনই বাড়ি আসে এবং তার কথাগুলোর মাধ্যমে আমরা বুঝতে পারি যে বাড়ির মা তাকে কখনোই ওই রুমে যেতে যায়নি এবং সে আজও জানে না যে ওই রুমে কি আছে। যাই হোক, খাওয়ার সময় হঠাৎ করে লাইট চলে যায় এবং ঠিক সেই সময় মিনের পেছনে একটি ভয়ঙ্কর ডেমনিক এন্টিটি দেখা যায়, যার চোখ ছিল উজ্জ্বল লাল। তাকে দেখেই মিন খুব ভয় পেয়ে যায়, কিন্তু বাড়ি মনে করে এটা হয়তো মিনের কল্পনা। তাই মিনকে শান্ত করার পর সে তাকে নিয়ে জেনারেটর রুমে গিয়ে জেনারেটর চালু করে দেয়। ফিরে এসে যখন তারা দুজন শোয়ার জন্য যায়, তখন মিন বাড়িকে সেই বইটি পড়ে শোনাতে বলে, যা সে সকালে আলমারিতে পেয়েছিল। বাড়ি বইটি পড়তে শুরু করে, কিন্তু মিনের সেই বাড়িতে একটুও মন বসছিল না, কারণ সেখানে সে টিভিতে কার্টুন দেখতে পারছিল না এবং তার কোনো বন্ধুও ছিল না। তাই বাড়ি মিনের মনোযোগের জন্য তাকে হাইড অ্যান্ড সিক বা লুকোচুরি খেলতে বলে। বাড়ি বিছানার নিচে লুকিয়ে পড়ে। কিছুক্ষণ পর মিন সেখানে আসে, কিন্তু বিছানার নিচে চেক করে না। তখন বাড়ি চুপি চুপি বিছানার নিচ থেকে বের হয়ে মিনের পিছনে যেতে থাকে। এ সময় আমরা দেখতে পাই যে মিন একটা মাস্ক পরেছে, যা আগে তার কাছে ছিল না। হঠাৎ করে সে একটি রুমে ঢুকে আঁকাআঁকি শুরু করে, যা দেখে বাড়ি অত্যন্ত হতবাক হয়ে যায়। হঠাৎ করেই সেখানে আসল মিন এসে উপস্থিত হয়, যে মাস্ক পরেনি, এবং তাকে দেখে বাড়ির কিছুই বোধগম্য হয় না। এর মানে স্পষ্ট ছিল যে মিনের পেছনে গিয়ে বাড়ি যেখানে পৌঁছেছিল সে আসল মিন ছিল না। সেই রুমটি ছিল বাড়ির মা পনিদার, যেখানে পনিদার সমস্ত জিনিস রাখা ছিল।
যেখানে মিন পনিদার একটি ছবি এবং কিছু পেপার ডলস পায়, যা দেখে বুঝতে পারে যে বাড়ি এবং পনিদা ছোটবেলায় একসাথে খেলাধুলা করত। মিন পেপার ডলসগুলো বেশ পছন্দ করে এবং সেগুলো খেলতে রাখে। রাতে ঘুমানোর সময় মিন আবার অনুভব করে যে তার সামনে কেউ দাঁড়িয়ে তাকে দেখছে, কিন্তু সেখানে কেউই ছিল না। পরদিন সকালে আবারও বাড়িকে সেই মাস্ক পরা মেয়েটিকে দেখা দেয়, তবে এক মুহূর্তের মধ্যে সে অদৃশ্য হয়ে যায়। এই ঘটনা দেখে বাড়ির মনে হয় হয়তো সে বিভ্রম দেখছে, তাই সে খুব বেশি গুরুত্ব দেয় না। এরপর বাড়ি মিনকে নিয়ে কাছের একটি সমুদ্র সৈকতে ঘুরতে যায়, যেটি ছিল সেই জায়গা যেখানে ছোটবেলায় পনিতা তাকে নিয়ে যেত। এ সময় নাটোর কল আসে এবং সে বাড়ির সঙ্গে কথা বলতে বলতে জানতে চেষ্টা করে তাদের বাড়ির আশেপাশে কোনো বাচ্চা আছে কিনা, কারণ বাড়ি ও মিন দুজনেই অনুভব করছিল যে তাদের বাড়ির ভিতরে কেউ ছিল। তবে নাটের মতে তার বাড়ি ছিল সবচেয়ে কাছের এবং তাদের বাড়ির আশেপাশে কেউ আসতে চাইতো না, কারণ স্থানীয়দের মতে সেই বাড়ি ছিল ভুতুরে। এই কথা সত্যতা জানতে বাড়ি কিছু চিন্তা করতে থাকে এবং মিনকে নিয়ে আবারও বাড়ি ফিরে আসে। তবে মিন মনে করে যেন তার বাড়ির বাইরে বনাঞ্চলের মধ্যে একটি গাছের পেছনে কেউ তাকে দেখছে, আর এই কারণে সে সেখানে আর থাকতে চাইছিল না। কিন্তু যেহেতু বাড়ি তার স্বামী ইয়োতাচায়ের আচরণের কারণে অনেক দুশ্চিন্তায় ছিল, তাই সে কোনোভাবেই বাড়ি ফিরে যেতে চায়নি। এর ফলে সে মিনকে বুঝিয়ে বাড়ির ভেতরে থাকতে রাজি করায়। তবে মিনের মন খুবই খারাপ ছিল, কারণ সে এভাবে থাকতে অভ্যস্ত ছিল না। রাতে পনিদার জিনিসপত্র দেখার সময় বাড়ি সেখানে সেই একই ধরনের মাস্ক দেখে, যা মিনের মতো দেখতে মেয়েটির পরা ছিল। বাড়ি যখন এ বিষয়ে ভাবছিল, ঠিক তখন মিন এসে পড়ে, কারণ সে ভীত ছিল। তখন বাড়ি তাকে আবারও শান্ত করে এবং তার সঙ্গে খাবার খেতে বসে। ওই সময় আবারও মিনকে সেই ডিনামিক ফিগারটি দেখা দেয়, যা দেখে সে ভীষণ চিৎকার করে ওঠে। তখন বাড়ি কিছুই বুঝতে পারে না, তাই সে মিনকে নিয়ে তার রুমে গিয়ে শোয়ায়। তবে মধ্যরাতে হঠাৎ করে ভারী উঠে পড়ে, কারণ ইয়োতাচায়ের আচরণ এবং তার নির্যাতনের কিছু স্মৃতি মনে পড়ে। এরপর আমরা দেখতে পাই ইয়োতাচায়ের সঙ্গে ওয়ারির অনেক ঝগড়া হয়েছে এবং একদিন সে গুলি করে দেয়। এরপর সে কাঁদতে থাকে, কিন্তু হঠাৎ করে মিনের চিৎকারে আওয়াজ শোনা যায়, যেখানে তার রুমের সবকিছু বাতাসে উঠছে। এটা ছিল সেই দৃশ্য যা কাহিনীর শুরুতে দেখানো হয়েছিল। তখন ওয়ারি দ্রুত উপরের দিকে দৌড়ে যায়, কিন্তু সে মিনের রুমে ঢুকতে পারে না। সে বারবার মিনকে দরজা খোলার জন্য বলে। মিন বিছানা থেকে নিচে নামতে গিয়ে পড়ে যায় এবং ঠিক তখনই সামনে আসে ডেমনিক ফিগারটি। তবে হঠাৎ করে মিনকে ক্লোজেটের মধ্যে টেনে নিয়ে চলে যায় এবং এরপর মুহূর্তের মধ্যে রুমের ভেতরে সবকিছু স্বাভাবিক হয়ে যায়। কিন্তু যখন বাড়ির রুমে ঢুকে, তখন দেখে মিন সেখানে নেই, অর্থাৎ সে কোথাও হারিয়ে গেছে। এই সময় দৃশ্যটি একটি প্রেগনেন্ট পুলিশ অফিসার ফায়ের কাছে চলে আসে, যাকে মিনের গায়েব হওয়ার খবর দেওয়া হয়। সে তৎক্ষণাৎ বাড়িতে চলে আসে। বাড়িতে পৌঁছানোর পর প্রথমে মিনের ব্যক্তিগত জিনিসপত্রের ছবি তোলার চেষ্টা করে, কিন্তু যখন বাড়ি থেকে মিনের ছবি চায়, তখন বাড়ির কাছে কোনো ছবি ছিল না, কারণ সে তার ফোন ফেলে দিয়েছিল এবং সঙ্গত কারণেই সে ছবি বা ভিডিও নিয়ে আসেনি। এরপর বাড়ির স্বামীর সম্পর্কে জানতে চায়, কিন্তু বাড়ি তার স্বামীর বিষয়ে বেশি কিছু বলতে চায় না। এখানেই মনে করে যে সম্ভবত বাড়ি তার স্বামী থেকে পালিয়ে এখানে এসেছে। এরপর মিনের রুমে গিয়ে সবকিছু এলোমেলোভাবে ছড়িয়ে ছিটিয়ে থাকতে দেখে এবং তখন বাড়ি ফাঁকে পুরো সত্যিটা বলে দেয়। হঠাৎ করে মিনের রুমে সবকিছু বাতাসে উঠছিল, কিন্তু স্পষ্টই বলা যায় পুলিশ সাধারণত এমন সুপারন্যাচারাল ঘটনা সহজে বিশ্বাস করে না। এদিকে সঙ্গে তার দুই পুলিশ পার্টনার আসে, তাদের নাম টেই এবং অফ। তারা বাড়ির সঙ্গে আরও কিছু প্রশ্ন করে, যার মধ্যে বাড়ি বলে একদিন মিন একটা গাছের কাছে কাউকে লক্ষ্য করছিল, কিন্তু গাছের কাছে গিয়ে কাউকেই পাওয়া যায়নি। হঠাৎ করে বাড়ির পরনের কাপড়ে লেগে থাকা ব্লাড স্টেন লক্ষ্য করেন, যা ছিল গতরাতের ঘটনাটির কারণে। এটি ছিল সেই সময় যখন বাড়ি মিনকে খুঁজতে গিয়ে মিনের গায়েব হওয়ার পর দ্রুত ওই গাছের কাছে চলে এসেছিল এবং সেখানে পড়ে গিয়েছিল। সম্ভবত মিন সেখানে কারো উপস্থিতি অনুভব করছিল এবং হয়তো মনে করেছিল যে কেউ তাকে সেখান থেকেই অদৃশ্য করে দিয়েছে। এখন এই মুহূর্তে হাউসের সার্ভেন্ট নাটেও এসে পৌঁছায়। মিনের ব্যাপারে তার কাছ থেকে তথ্য সংগ্রহ করতে চায়, কিন্তু এটা পরিষ্কার যে বাড়ি নাটেকে মিন সম্পর্কে কিছুই বলেনি। এর ফলে নাটেও পুলিশকে একই তথ্য দেয় এবং এইসব শুনে ও তার সহকর্মী অফিসাররা খুবই অবাক হয়ে যায়। এখন যেহেতু তাদের কাছে মিনের কোনো পরিচয় বা ছবি ছিল না, তারা নিশ্চিত হতে পারছিল না যে মিন সত্যিই বাড়ির সঙ্গে ছিল কিনা। তাই মিনের নিখোঁজ হওয়ার রিপোর্ট সহজেই ফাইল করতে পারছিল না। এরপর ও তার অফিসাররা বাড়িকে নিজের নম্বর একটি কাগজে লিখে দেয়, যাতে বাড়ির কাছে মিনের অস্তিত্বের কোনো প্রমাণ থাকে, তাহলে সে এর সাথে যোগাযোগ করতে পারবে। পুলিশ স্টেশনে ফিরে বুঝতে পারেন যে কিছু না কিছু সত্যি রয়েছে। তাই তিনি টেইর সঙ্গে মিলে বাড়ির কথার সত্যতা যাচাই করার জন্য সেই পেট্রোল পাম্প এবং স্টোরে যান, যেখানে জারক আনন্দ হাউসে আসার সময় বাড়ি গাড়ি থামিয়েছিল। কিন্তু সেখানে কোনো সিসিটিভি ফুটেজে মিনকে দেখা যায়, কারণ বাড়ি খুব সতর্ক ছিল
যাতে তার স্বামী তাকে খুঁজে না পায়। এ কারণে টেইয়ের মনে হতে থাকে যে হয়তো বাড়ি মানসিকভাবে বিপর্যস্ত, এর কারণে এসব কল্পনা করছে সে, অর্থাৎ মিন কখনোই তার সঙ্গে আসেনি। ফাও এখন এমনটাই ভাবতে শুরু করে, তবে সে আরও সঠিকভাবে বিষয়টি যাচাই করতে চায়, কারণ সে নিজেও একজন মা হতে চলেছে এবং সে একজন মায়ের কষ্ট বুঝতে পারে। এখন সে ফিরে এসে বাড়ির কেস ফাইল তৈরি করতে শুরু করে। তখন ফার্স্ট চিফ দানাই তাকে অফিসে ডাকে এবং তার কথায় জানা যায় যে ফায়ের পেটে সন্তান আসলে দানাইয়ের ছিল, কিন্তু সবচেয়ে চমকপ্রদ বিষয় ছিল দানাইয়ের স্ত্রী এবং মেয়ে ছিল, যার ফলে ফা নিজেই কষ্ট পেয়েছিল যে এসব জানার পরেও সে দানাইয়ের সঙ্গে সম্পর্কে গড়েছিল। সম্ভবত দানাই বলেছিলেন যে সে তার স্ত্রী এবং মেয়েকে ছেড়ে দিবে, কিন্তু এটা সবাই জানে এমন কিছু কোনোভাবেই বাস্তবে ঘটে না। এই বিষয়গুলি ভেবে ফা একা হয়ে গিয়ে কেঁদে ফেলল এবং পরে সে নিজেকে সামলে নিয়ে আবারও বাড়ির বিষয়ে খোঁজ নেওয়া শুরু করে। তারপর সে হাসপাতালের ডাটাবেস থেকে নিশ্চিত হয় যে সত্যিই বাড়ির একটি মেয়ে ছিল যার নাম মিন। তবে এখনও তারা বুঝতে পারছিল না যে মিন সত্যিই বাড়ির সঙ্গে এসেছিল কিনা কিংবা কোথায় ছিল। ফা নাটের সম্পর্কে সন্দেহ করছিল, হয়তো সে মিনকে তার কাছে রেখেছিল। তাই সে টেইয়ের সাথে নাটের বাড়ি গিয়ে চেক করে, কিন্তু সেখানে কিছুই পাওয়া যায় না এবং আমরা জানি যে নাটে কিছু করেনি। পরে নাটের সাথে কথা বলার সময় ফা এবং টেই জানতে পারে যে আসলে নাটে এক সময় ওয়ারির মা পনিদার ড্রাইভার ছিল এবং সে সেই সময়ের অনেক ছবি দেখায় যার মধ্যে নাটের চোখ পুরোপুরি ঠিক ছিল। তাই ফা তার চোখের ব্যাপারে জানতে চাইলে নাটে জানায় 30 বছর আগে এক রাতে হঠাৎ করে এক নারী অজানা কারণে পনিদার বাড়িতে হামলা করেছিল এবং সেই নারী নাটের সাথে লড়াই করতে গিয়ে তার চোখে কাঁচের টুকরো মেরে দেয়, যার ফলে নাটের চোখ চলে যায়। পরে পনিদার সাথে লড়াই করার সময় সেই নারী দ্বিতীয় তলা থেকে পড়ে মারা যায়। পরে পুলিশ সেই পড়ে যাওয়ার নারীর মৃতদেহ উদ্ধার করে এবং এরপরেই পনিদা ও বাড়ি সেই জায়গা ছেড়ে ব্যাংককে চলে যায়। এদিকে বাড়ির ভেতরে মিনকে এখনও খুঁজছে। তখন সে পনিদার রুমে একটি পুরুষ এবং একটি মেয়ের ছবি পায়, যেটা দেখে সে কিছু ভাবতে থাকে। ঠিক তখনই ফা তাকে ফোন করে পুলিশ স্টেশনে যেতে বলে, কারণ ফার কাছে মিনের একটা ছবি আসে এবং সে ছবিটি দেখার পর বাড়ি ফাকে জিজ্ঞেস করে সেই ছবি কোথায় পেয়েছে। তখন আমরা জানতে পারি যে ছবিটি আসলে মিনের নয়, বরং বাড়ির ছবি ছিল। কিন্তু সবাই অবাক হয়েছিল যে বাড়ি তার নিজের ছবি নিজেই চিনতে পারছিল না এবং সে বলতেছিল এটা তার মেয়ের ছবি, যেটা নাটের ছবির অ্যালবাম থেকে পাওয়া গিয়েছিল। এর মানে হলো হয়তো বাড়ি মিনকে তার সাথে নিয়ে আসেনি। এটা সম্ভব ছিল যে তিনি হয়তো অজান্তেই মিনকে আঘাত করে ফেলেছিলেন এবং তার দুঃখের কারণে তিনি মিনকে নিজের শৈশবের আকারে তার পাশে অনুভব করছিলেন। এই কথা শুনে বাড়ির মনে পড়ে যে যখন সে চাইয়ের উপর বন্দুকের পয়েন্ট গুলি চালিয়েছিল তখন তা শুধু চাইকে ভয় দেখানোর জন্য ছিল, বাস্তবে এমন কিছু করেনি এবং আসলে সে গুলি পাশের ক্লোজেটে মেরেছিল। তবে সেই ক্লোজেটের ভেতরে মিন ভয়ে লুকিয়েছিল, কিন্তু মিনের গায়ে গুলি লাগেনি। আর এ কারণেই বাড়ির জেদ ধরে থাকে যে মিন আসলেই জীবিত এবং এটি তার কল্পনা নয়। তখন ফা তাকে চাইকে কল করতে বলে যাতে সে মিনের ছবি পাঠিয়ে ক্রস চেক করতে পারে। চাই যখন মিনের নিখোঁজ হওয়ার খবর পায় প্রথমে সে বাড়ির উপর রেগে যায়, কিন্তু পরে পরিস্থিতি সামাল দিয়ে সে মিনের ছবি পাঠিয়ে দেয়। সেই ছবি দেখার পর ফা এবং টেই নিশ্চিত হয়ে যায় সত্যিই মিন নিখোঁজ হয়ে গেছে। এরপর তারা রাতে সকল গ্রামবাসী এবং পুলিশ মিলে জঙ্গলে খুঁজতে শুরু করে, কিন্তু অনেক খোঁজার পরও মিনকে তারা সেখানে পায় না। তখন সেখানে বৃষ্টি শুরু হয়। যেহেতু বৃষ্টি শুরু হয়ে গেছে এবং ফা প্রেগনেন্ট ছিল, তাই তার অবস্থার দিকে তাকিয়ে বাড়ি তাকে নিজের সঙ্গে নিজের বাড়িতে নিয়ে যায়। তখন বাড়ির ভেতর ঘুরতে ঘুরতে হঠাৎ ফা সেই রুমটি লক্ষ্য করে যেখানে পনিদা বাড়িকে কখনোই যেতে দিত না। সেখানে তালা লাগানো ছিল এবং যেহেতু বাড়ি নিজেই বাড়ির সমস্ত রুম চেক করে ফেলেছে শুধু এই রুম বাদে, তাই ফা সেই রুমের তালা ভেঙে ফেলে। সেই রুমটি একটি বেসমেন্টের দিকে নিয়ে যাচ্ছিল, যা দুজনের কাছেই রহস্যময় ছিল। যখন ফা ও বাড়ি সিঁড়ি দিয়ে নিচে নামছিল তখন দর্শক হিসেবে আমরা তাদের পিছনে সেই ডেমনিক অবয়ব দেখতে পাই, যেটি মিন সবসময় দেখত। নিচে নামার পর তারা সেখানে অনেকগুলো মেশিন দেখতে পায়, যা স্পষ্ট করে দেয় যে এই জায়গায় পনিদার একটা প্রাইভেট ল্যাব তৈরি করেছিল, যার মেশিনগুলো কেউ ভেঙে ফেলেছিল। তাছাড়া মেঝে জুড়ে শুকনো রক্ত এবং কাঁচের টুকরো পড়েছিল, যা দেখে ফা এবং বাড়ি দুজনের কেউই কিছু বুঝতে পারছিল না। এটা পরিষ্কার ছিল যে বাড়ি খুব ছোট ছিল যখন তার মা তাকে ব্যাংকক নিয়ে এসেছিল, তাহলে সে এই ব্যাপারে কিছুই জানত না। তখনই তারা আরেকটি মেশিন দেখতে পায়, যেটি কাপড় দিয়ে ঢাকা ছিল। যখন তারা সেটা তুলে নেয় তারা দেখতে পায় সেখানে একটা ল্যাব পট ছিল। এইসব দেখে তারা আরও পুলিশকে ডাকিয়ে সব জায়গা ভালোভাবে চেক করতে শুরু করে। তখন তারা সেই পডের উপর সিলিংয়ে কিছু কালো চিহ্ন দেখতে পায় এবং ঠিক একই ধরনের চিহ্ন বাড়ির উপরের দিকে চলে গিয়েছিল, যা সম্ভবত সেই পট থেকে বের হওয়া রেডিয়েশন বা হিট রশ্মির কারণে তৈরি হয়েছিল। সেগুলোই হয়তো সেই ক্লোজেটের কাছেও ছিল যেখানে হঠাৎ মিন নিখোঁজ হয়েছিল। এই চিহ্নগুলো দেখে কেউই কিছু বুঝতে পারছিল না, তবে এটা নিশ্চিত ছিল যে এই চিহ্নগুলো পনিদার সময় থেকেই ছিল, কারণ গত 30 বছর ধরে এই জায়গায় কেউ আসেনি,
কারণ এটা সিল করা বাড়ি ছিল। অর্থাৎ 30 বছর আগে এই বাড়িতে কিছু এমন ঘটনা ঘটেছিল যা খুবই ভয়ের ছিল। এরপর বাড়ির চেকিং হয়ে গেলে ফা তখন ডাক্তারের কাছে চলে যায়, কারণ আজ তার ডাক্তারের সাথে অ্যাপয়েন্টমেন্ট ছিল। চেক আপ করার পর যখন সে বের হয়, সে দেখতে পায় দানা তার অপেক্ষা করছে। সে তাকে দেখতে এসেছিল কারণ কোনো না কোনোভাবে সে তার বাচ্চার জন্য চিন্তায় ছিল। ফার সাথে কিছু সময় কথা বলার পর সে সেখান থেকে চলে যায় এবং ফাও উদ্বিগ্ন হয়ে তার বাড়ি চলে আসে। ফা খুব চিন্তার মধ্যে ছিল, কারণ সে জানতো যে সন্তানের জন্মের পর সে দানার নাম ব্যবহার করতে পারবে না, কারণ দানা কখনো সবার সামনে এটা মেনে নেবে না যে শিশুটি তার। তার চাকরিরও ঝুঁকি ছিল এবং এই বিষয়গুলো ভিতরে ভিতরে ফাকে নিঃসন্দেহে কষ্ট দিচ্ছিল। অন্যদিকে এখন মিনের কথা চিন্তা করে বাড়িও খুব খারাপ অবস্থায় ছিল। মিনকে মনে করে বাড়ি কাঁদতে শুরু করে। এরপর যখন সে গোসল করছিল, হঠাৎ করে ঘরের লাইট ফ্লিক করতে শুরু করে। পাশাপাশি বাড়ি অনুভব করে ঘরের ভেতরে কেউ রয়েছে। তাই দ্রুত সে ফার নাম্বার লেখা পেজটি দেখে এবং তার নাম্বার ডায়াল করে। পেজটি নিজের জামাতে রেখে দেয়। কলের সময় বাড়ি সবকিছু ফাকে জানায় এবং ফাও দ্রুত বাড়ির দিকে রওনা দেয়। কলের সময় বাড়ি নিজের রিভলভার বের করে এবং ফাকে তা সম্পর্কেও জানায়। তখনই হঠাৎ করে বাড়ি ঘরের ভিতরে সেই মাস্ক পরা মিনকে দেখতে পায়, যার পিছু নিয়ে বাড়ি সেই ক্লোজেটের কাছে চলে আসে। সেখানে হঠাৎ কিছু উল্টোপাল্টা হতে থাকে এবং বাড়ি নিজেও সেখান থেকে অদৃশ্য হয়ে গিয়ে প্রথমে নো গ্র্যাভিটি জোনে চলে যায়। পরে যখন তার চোখ খুলে সে দেখতে পায় যে সে সেই সময়কালে চলে গেছে যখন তার বেসমেন্ট তৈরি ল্যাব পুরোপুরি ঠিক ছিল। তার সামনে তার মা পনিদা দাঁড়িয়ে, যিনি তাকিয়ে আছেন হতভম্ব হয়ে। তারপর সিনটি অতীতে চলে যায়, যেখানে পুরো গল্পটি বাড়ির মা পনিতের দৃষ্টিকোণ থেকে দেখানো হবে। তবে এই পুরো গল্পের বিস্তারিত এবং রহস্য পার্ট 2-তে তুলে ধরা হবে, যা আপনাদেরকে চমকে দিতে চলেছে। তাই পার্ট 2 এর জন্য অন্তত 30টি কমেন্ট টার্গেট রাখলাম। আর গল্পটি ভালো লাগলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না।